স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পিটিটিভ এক্সাম গাইস। তো কম্পিটিটিভ এক্সাম গাইডে তোমাদেরকে এর আগে আমি ইকোনমিক্সের বেশ কিছু ভিডিও দিয়েছি, যেখানে আমরা বেসিক ইকোনমিক্সের বেশ কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। তারই একটা কন্টিনিউশন ভিডিও আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব, সেটা হলো সাপ্লাই সম্বন্ধে। ঠিক আগের ভিডিওটা আমরা ডিমান্ড সম্বন্ধে পড়েছি, তো আজকের ভিডিওতে আমরা সাপ্লাই পড়বো, ল অফ সাপ্লাই দেখবো কি, এবং মার্কেটে কিভাবে ইকুইলিব্রিয়াম পজিশন রিচ করে সেটা সম্বন্ধে তোমাদের সাথে আজকে আমি ডিসকাস করব। ওকে, সো আমরা দেখছি, অলরেডি আমরা ডিমান্ড দেখে নিয়েছি। আমরা প্রথমেই দেখবো যে সাপ্লাই কাকে বলে। হ্যাঁ, সাপ্লাই কাকে বলে? ডিমান্ড বলেছিলাম কি, ডিমান্ড হলো একটা কোয়ান্টিটি, যেই কমোডিটিটা একজন কনজিউমার উইশেস টু পারচেজ। ডিমান্ড ইজ আ কোয়ান্টিটি দ্যাট আ কনজিউমার ইজ উইশেস টু পারচেজ। তাহলে সাপ্লাই কিন্তু প্রডিউসারের ক্ষেত্রে হবে, যেটা সে উইলিংনেস থাকছে সে সেল করবে মার্কেটে। ওকে, তাহলে আমি কি বলবো? সাপ্লাই ইজ আ উইলিংনেস and ability of producers to create goods and services to take them to market। মানে কোনো মার্কেটে সে কতটুকু সাপ্লাই করবে সেটা কিন্তু প্রডিউসারের উইলিংনেস এর উপর ডিপেন্ড করছে। এবং সাপ্লাইকে বিভিন্ন অ্যাঙ্গেলে মেজার করা যায়, সেটা ফ্যাক্টর অফ প্রোডাকশনের দিয়েও হতে পারে, কোনো সিঙ্গেল ফার্মের ক্ষেত্রেও হতে পারে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও হতে পারে, বা হোল ইকোনমি সম্বন্ধেও হতে পারে। তাহলে দেখো, ডিমান্ড এবং সাপ্লাই কিন্তু পরস্পর অবশ্যই ইন্টার রিলেটেড, এবং এই দুটোর কম্বিনেশনের যে অ্যাডজাস্টমেন্ট, তার মাধ্যমে মার্কেটে আমরা ইকুইলিব্রিয়াম পজিশনে রিচ করি। তাহলে সাপ্লাই যদি এটা হয়, তাহলে ল অফ সাপ্লাই কি স্টেট করবে? ল অফ সাপ্লাই স্টেট করবে যদি কোনো কমোডিটি প্রাইস বাড়ে, তাহলে তার সাপ্লাইটা কি হবে? সাপ্লাইটা কিন্তু ইনক্রিজ করবে। যেটা ল অফ ডিমান্ডে আমরা দেখেছিলাম, কমোডিটি প্রাইস যদি বেড়ে যায় তাহলে কনজিউমারের ক্ষেত্রে ডিমান্ডটা হ্রাস করে, মানে ডিমান্ডটা রিডিউস হয়। কিন্তু প্রডিউসারের ক্ষেত্রে সে তখন একটা এক্সট্রা ইনসেন্টিভের আশা করে, যে এই বাড়া প্রাইসে, মানে মার্কেট প্রাইস যেহেতু বেড়ে গেছে, তাহলে যদি আমার 2 ইউনিটও সেখানে এক্সট্রা বিক্রি হয়, তাহলে সেটা আমার এক্সট্রা প্রফিট দেবে, তাই না? একটা এক্সট্রা আয়ের উদ্দেশ্যে কিন্তু তারা মার্কেটে সাপ্লাইটা বাড়ানোর চেষ্টা করবে। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ল অফ সাপ্লাই, দ্য হায়ার দ্য প্রাইস দ্য লার্জার দ্য কোয়ান্টিটি প্রডিউস। কারণ প্রডিউসারের মাথায় সবসময় কাজ করে যে আমি বেশি লাভ করব। আমরা জানি যে প্রডিউসারের উদ্দেশ্য থাকে প্রফিট ম্যাক্সিমাইজেশন করা এবং কস্টকে মিনিমাইজেশন করা। এই রিগার্ডিং একটা ভিডিও আমি তোমাদেরকে দেবো নেক্সট, আরো একটা দুটো ভিডিওর মধ্যেই আমি এটাকে ইনক্লুড করে দেবো। তাহলে আবার ঠিক এর উল্টো ঘটনাতে এটা ঘটে, মানে প্রাইস যদি কোনো কারণে ফলস করে, তাহলে সাপ্লাইটাও আস্তে আস্তে ফল করবে। তাহলে এটা গেল ল অফ সাপ্লাই। তাহলে ল অফ ডিমান্ডে আমরা দেখেছিলাম, ল অফ ডিমান্ডের জন্য ডিমান্ড কার্ভটা, এটা ডিমান্ড কার্ভটা এরকম টাইপের ডাউনওয়ার্ড স্লোপিং, কিন্তু সাপ্লাই কার্ভ ইজ আপওয়ার্ড রাইজিং। কারণ কি, দেখো আমরা কি দেখেছি, প্রাইস এবং কোয়ান্টিটি, প্রাইস and quantity are directly proportionate, তাই তো? মানে প্রাইস বাড়লে কোয়ান্টিটি সাপ্লাই বাড়বে। তাহলে আমার দেখো, এইটা যদি ও ধরি, অ্যাট ও পি প্রাইস, ও কিউ ছিল এর কোয়ান্টিটি সাপ্লাই মার্কেটে, এটা ধরো এ। এবার কোনো কারণে প্রাইস ইনক্রিজেস টু ওপি টু OP1, মানে ওপি থেকে বেড়ে OP1 এ গেল, তাহলে অটোমেটিক্যালি কোয়ান্টিটি সাপ্লাই ইনক্রিজ করবে OQ টু OQ1 এ, তাই তো? তাহলে পয়েন্টটা চলে গেল বি তে, এন্ড সো অন। প্রাইস যদি আরো ইনক্রিজ করে, তাহলে পয়েন্ট এখানে কোথায় এটা লাই করবে, এন্ড ইফ উই অ্যাড দিস পয়েন্ট, তাহলে উই উইল গেট দ্য সাপ্লাই কার্ভ which is always upward rising due to law of supply। প্রাইস এবং কোয়ান্টিটির যেহেতু ডাইরেক্টলি প্রপোর্শনেট রিলেশনশিপ রয়েছে, সেই কারণে সাপ্লাই কার্ভের কিন্তু জেনারেল ফিচার্সই হচ্ছে এটা আপওয়ার্ড রাইজিং হবে। তাহলে এই যে সাপ্লাই কার্ভ আমরা দেখলাম, এর কিছু ডিটারমিনেন্টস রয়েছে সাপ্লাইটা, কিছু চিন্তাধারার উপর বেস করে প্রডিউসার সাপ্লাইটা করে। সর্বপ্রথম ডিটারমিনেন্ট আমি জানি প্রাইস একটা মেজর ডিটারমিনেন্ট। প্রাইস কেন একটা ফ্যাক্টর? কারণ প্রাইসটার উপর পুরোপুরি সাপ্লাইটা ডিপেন্ড করছে। আমরা এর আগে দেখেছি যে প্রাইস বাড়া কমার উপরে সাপ্লাইয়ের কিন্তু বেশ কিছুটা ডিপেন্ড করে। তাহলে এরপরে আমরা নন প্রাইস ফ্যাক্টরের মধ্যে অ্যাভেলেবিলিটি অফ ফ্যাক্টরস বলবো। কারণ ফ্যাক্টর অ্যাভেলেবিলিটি যদি না থাকে, ধরো আমরা কোনো কিছু প্রোডাকশনের ক্ষেত্রে আমার র ম্যাটেরিয়াল লাগছে, লেবার লাগছে, মানে এগুলো তো লাগছে, তো কোনো কারণে যদি লেবারটা
না পাওয়া যাচ্ছে বা র ম্যাটেরিয়ালটা না পাওয়া যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কস্ট অফ প্রোডাকশন বাড়তে পারে। কস্ট অফ প্রোডাকশন বাড়তে পারলে তার কিন্তু একটা এফেক্ট সাপ্লাইয়ের ওপর পড়বে। ওকে, কস্ট অফ ফ্যাক্টরস ঠিক একই ব্যাপার। ধরো লেবার ওয়েজ বেড়ে গেল বা র ম্যাটেরিয়ালের প্রাইস বেড়ে গেল, তাহলে এই সব কারণগুলো যদি ঘটে তাহলে অবশ্যই যেটা তোমার প্রোডাকশন করছিল কোনো প্রডিউসার, তার কস্ট প্রাইস ইনক্রিজ করবে। কস্ট প্রাইস ইনক্রিজ করলে তার ডাইরেক্ট এফেক্ট তার সাপ্লাইয়ের ওপর এসে পড়বে। টেকনোলজিক্যাল আপলিফমেন্ট, যখন কোনো টেকনোলজিক্যালি আপলিফমেন্ট হবে তাহলে আমি দেখবো যে কস্ট প্রাইসটা কিছুটা হলেও কমবে, কারণ উন্নত টেকনোলজিতে আমি আরো ভালো কোয়ালিটির প্রোডাক্ট বানাতে পারবো। আবার তার উল্টোটাও ঘটতে পারে, টেকনোলজির কোনো প্রবলেম ঘটলে সেখানে কিন্তু কস্ট প্রাইস বাড়ারও একটা ইঙ্গিত রয়েছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখবো এটা ডিরেক্টলি আমার সাপ্লাইকে এফেক্ট করবে। ট্যাক্স, কিছু কিছু জিনিসের উপর হঠাৎ করে ট্যাক্স ইমপ্লিমেন্টেশন হলে সেটাও কিন্তু কস্ট প্রাইসকে বাড়িয়ে দিতে পারে। সাবসিডিজ, যদি সাবসিডিজ না থাকে, ধরো আগে সাবসিডিজ ছিল, এখন সাবসিডিজ গভর্নমেন্ট তুলে নিল, তাহলে সেক্ষেত্রেও কিন্তু কস্ট প্রাইস বেড়ে যাবে প্রোডাক্টের। যত প্রোডাক্টের কস্ট প্রাইস বাড়বে তত কিন্তু তার প্রাইস বাড়ার একটা ইন্ডিকেশন থাকবে, তো সেটা কিন্তু ডাইরেক্টলি আমার সাপ্লাইয়ের উপরও কি করবে, সাপ্লাইয়ের উপরে ইম্প্যাক্ট করবে। কোনো খারাপ ওয়েদার রইলো বা কোনো ন্যাচারাল ক্যালামিটিস হলো, তাহলে কিন্তু অবশ্যই প্রোডাকশনের উপরে একটা তার ডিরেক্ট এফেক্ট পড়বে, যেটা কিন্তু সাপ্লাইয়ের উপরেও একটা এফেক্ট ফেলবে। তাহলে এই সবগুলো কিন্তু প্রাইস বা নন প্রাইস ফ্যাক্টর যেগুলো আমার সাপ্লাইকে ডিটারমিনেশনের ক্ষেত্রে লাগে। তাহলে ডিটারমিনেন্টস অফ সাপ্লাইটা আশা করি তোমরা বুঝেছো। তাহলে এরপরে আমরা দেখবো যে মার্কেটে কি করে ইকুইলিব্রিয়াম আসে। এখানে আমি একটা ফিগার ড্র করছি। ধরো এখানে আমি প্রাইসকে রাখছি, এখানে আমি কোয়ান্টিটিকে রাখছি, ঠিক আছে। আমরা দেখেছি দিস ইজ দ্য ডিমান্ড কার্ভ, ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং এন্ড সাপ্লাই কার্ভ ইজ আপওয়ার্ড রাইজিং, ঠিক আছে। তাহলে ডিমান্ড এবং সাপ্লাই এই পয়েন্টটাতে আমার ইন্টারসেক্ট করছে, সো দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এইখানে আমার প্রাইস হলো OPE is the equilibrium price and OQE হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। মানে আমি যদি OP প্রাইসে রাখি তাহলে OQE হচ্ছে আমার মার্কেটে কোয়ান্টিটি হওয়া উচিত, তবে গিয়ে মার্কেটে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন দাঁড়াবে। এবার এমন একটা কন্ডিশন হলো, ধরো প্রাইসটা রাইজ করলো, P1 এ গেল, ঠিক আছে। যখন প্রাইসটা P1 এ যাবে তখন কিন্তু আমার এক OP1 প্রাইস লেভেল, যখন প্রাইস ইনক্রিজ করে OP1 এ গেল, তাহলে আমার কোয়ান্টিটি ডিমান্ড কত হলো, কোয়ান্টিটি ডিমান্ড হয়ে গেল OQ1, আর কোয়ান্টিটি সাপ্লাই কত হলো OS1। তাহলে এখানে আমি কি দেখছি, OS1 ইজ গ্রেটার দ্যান OQ1, তাই তো। তার মানে এইটা যতটা না মার্কেটে ডিমান্ড রয়েছে, যতটা না মার্কেটে ডিমান্ড রয়েছে তার থেকে মার্কেটে কোয়ান্টিটি সাপ্লাইটা অনেক বেশি রয়েছে, তাই তো। তার মানে মার্কেটে আমার এক্সেস সাপ্লাই হলো, মার্কেটে আমার কি কন্ডিশন রয়েছে, এক্সেস সাপ্লাই কন্ডিশন রয়েছে। যদি এক্সেস সাপ্লাই থাকে এবং ডিমান্ডটা বেশি থাকে, মানে মার্কেটের ডিমান্ড অনুযায়ী সাপ্লাই বেশি থাকে, তাহলে এই প্রোডাক্টগুলোকে বের করে দেওয়ার জন্য অটোমেটিক্যালি প্রাইসটা কিন্তু পড়তে শুরু করবে, এবং সে ততক্ষণই পড়বে যতক্ষণ না মার্কেটটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে রিচ করছে। তাহলে দেখো মার্কেটে যদি কোনো কারণে প্রাইস হাইক হয়ে যায়, তাহলে মার্কেট নিজে নিজেই সেটাকে কিন্তু ইকুইলিব্রিয়াম প্রাইস লেভেলে নিয়ে আসবে। আবার এর উল্টো ঘটনাও আমরা দেখবো, এর উল্টো ঘটনাও আমরা দেখবো। ধরো প্রাইসটা OP1 থেকে ফল করে, প্রাইসটা OP1 থেকে ফল করে, এটা যদি OP1 থাকে আমার OP2 তে এসছে, প্রাইসটা OP2 তে এসছে। OP2 তে যদি আসে তাহলে OP2 থেকে আমি দেখছি এটা হলো আমার সাপ্লাই Q2, কিন্তু এটা হলো আমার ডিমান্ড, তাই তো। তাহলে এটা হলো আমার S2, সরি এটা হলো S2, এটা হলো আমার ডিমান্ড, কোয়ান্টিটি ডিমান্ড, এটা হলো Q2, তাই তো। তাহলে আমার OP2 প্রাইসে আমি কি দেখতে পাচ্ছি, ডিমান্ডটা কত, ডিমান্ডটা হলো OQ2, কিন্তু সাপ্লাই কত হলো, সাপ্লাই হলো OS2, হ্যাঁ, মানে এইটা হলো আমার সাপ্লাই OS2। তাহলে
আমি কি দেখছি যে এখানে কিন্তু অটোমেটিক্যালি ডিমান্ডটা সাপ্লাইয়ের থেকে বেশি। তার মানে মার্কেটে যতটা না পরিমাণ প্রোডাক্ট সাপ্লাই রয়েছে, অ্যাভেলেবিলিটি রয়েছে, ডিমান্ড তার থেকে বেশি। যখনই মার্কেটে ডিমান্ড বেশি থাকবে তখনই সেই প্রোডাক্টের প্রাইসটা অটোমেটিক্যালি হাইক হবে। তাহলে যদি কোনো কারণে ইকুইলিব্রিয়াম নিচে প্রাইস পড়ে যায় তাহলে মার্কেটটাই কিন্তু অটোমেটিক্যালি এই কন্ডিশন তৈরি করে সেই প্রাইসটাকে হাইক করিয়ে দেবে। কতক্ষণ সে হাইক করাতে পারবে? যতক্ষণ না এটা ইকুইলিব্রিয়াম প্রাইস লেভেলে পৌঁছয়। তাহলে এইভাবে আমরা দেখছি মার্কেটে ইকুইলিব্রিয়াম রিচ করে, যেখানে এক্সেস সাপ্লাই এবং এক্সেস ডিমান্ড কন্ডিশনের মাধ্যমে আমি দেখছি যে অটোমেটিক্যালি কিন্তু প্রাইসটা সেট হয়ে গেল ইকুইলিব্রিয়াম প্রাইস এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিতে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজকে এইটুকুই তোমাদের সাথে আমি ডিসকাস করলাম। নেক্সট ক্লাসে আমরা আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। থ্যাংক ইউ।